বেগম জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত কাতার। এভার কেয়ারে চিকিৎসায় চীন যুক্তরাজ্যের টিম। মেডিকেল বোর্ডের সমন্বিত সিদ্ধান্ত জানাতে কিছুক্ষণ পর ব্রিফিং। তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। কিছুক্ষণের মধ্যেই ম্যাডামের চিকিৎসক ডাক্তার জাহিদ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি কথা বলবেন। এভার কেয়ারের পাশে পরীক্ষামূলক হেলিকপ্টার মহড়া। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান সরকার ও বিএনপির। দেখছেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টি করতে পুলিশ সুপারদের আহ্বান প্রধান উপদেষ্টার। চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুতি নেয়ার নির্দেশ। ময়মনসিংহে জামাত সহ ৮ দলের বিভাগীয় সমাবেশ। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে প্রার্থী তালিকা। সমঝোতার স্বার্থে যে কোনো আসন ছাড়তে প্রস্তুত শরিকরা। জুলাই আগস্ট হত্যা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পলককে 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ। সালমান আনিসুলের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। সংবিধান ও জনগণের আকাঙ্ক্ষার গঠিত অন্তর্বর্তী সরকার, প্রশ্ন তোলার সুযোগ নেই। বৈধতা চ্যালেঞ্জ করে লিফট ও আপিল খারিজ। বন্দর ব্যবস্থাপনা নিয়ে দ্বিধা বিভক্ত রায়। এবং ব্যক্তি ইচ্ছায় আর কোনো পাওয়ার প্ল্যান্ট অনুমোদন দেবে না সরকার, জানালেন উপদেষ্টা। ব্যাংক খাতে সংকট কাটাতে আগামী বাজেটে 35,000 কোটি টাকা চান গভর্নর। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে লন্ডনে। এর মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠাতে কাতারকে জানিয়েছে সরকার। মেডিকেল বোর্ডের সমন্বিত সিদ্ধান্ত জানাতে কিছুক্ষণ পর ব্রিফিং করা হবে। বেগম জিয়ার চিকিৎসায় কাজ শুরু করেছে চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল। বুধবার রাতে এভার কেয়ার হাসপাতালে এসে দীর্ঘ সময় ধরে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন চীনের 4 বিশেষজ্ঞ চিকিৎসক। শারীরিক অবস্থার সবশেষ তথ্য নিয়ে কিছুক্ষণ পর গণমাধ্যমে ব্রিফ করার কথা রয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের। এদিকে বেগম জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকেই এভার কেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তায় নিয়োজিত আছেন SSF ও PGR সদস্যরা। বিকেল 4টার মধ্যে হাসপাতালের পাশের 2টি মাঠে সেনা ও বিমান বাহিনী পরীক্ষামূলক হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের পাশের খালি মাঠে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণের মহড়া চালিয়েছে সেনা ও বিমান বাহিনী। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 12টার পর এভার কেয়ারের পাশে 2 মাঠের উপরে চক্কর দিয়ে হেলিকপ্টার নামানোর সম্ভাব্যতা যাচাই করা হয়। আগে থেকে প্রস্তুত রাখা হয় মাঠ দুটো। মহড়া ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মহড়ার কথা উল্লেখ করে বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। সরকার বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই SSF নিরাপত্তা দেয়া শুরু করে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। অতীতে নির্যাতনের কারণেই বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ বলেও অভিযোগ করেন তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চলমান রাজনৈতিক ইস্যুতে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। অতীতে নির্যাতনের কারণেই বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ বলেও অভিযোগ করেন। চিকিৎসা বিদ্যমান রয়েছে। নিপীড়ন নির্যাতনের মধ্যেও যাকে তার সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি, তার নামই তো বেগম খালেদা জিয়া। তাকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো তাকে অসুস্থ করা হয়েছে, গুরুতর অসুস্থ করা হয়েছে, কিন্তু যতক্ষণ তার তিনি আমাদের সাথে কথা বলেছেন বা তিনি সুস্থ ছিলেন, ততক্ষণও এদেশের মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে দৃঢ় মনোবল, সেই মনোবলকে দুর্বল করা যায়নি।
এদিন জাতীয় প্রেস ক্লাবে দোয়া মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়া সুস্থ থাকলেই দেশের মানুষ সুস্থ থাকবে। মানুষটা গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন, কখনো প্রতিহিংসামূলক কোনো দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে তিনি কখনো ছিলেন। তিনি কটূক্তি পছন্দ করতেন না, নিজেও করতেন। ক্ষমতার বাইরে ক্ষমতায় থেকে যে কাজগুলো তিনি করেছেন সেটা ইতিহাসে সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকে। বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার সারা দেশে দোয়ার আয়োজন করেছে বিএনপি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে সরকার। সকালে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির কামনা করে কাল বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করেছে সরকার। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় কালে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, তাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে পুলিশকে। যেটা তৈরি করে দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে লটারির মাধ্যমে 64 জেলার পুলিশ সুপার নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে যাওয়া 64 জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এই চ্যালেঞ্জটা নেবার জন্য মানসিক প্রস্তুতি দরকার। পুলিশ সুপারদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, আগামী নির্বাচন সাধারণ নয়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। কোন রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে। যেটুকু সময় নির্বাচনে, মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটার গুরুত্ব এত বেশি, প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব, কি করবো আমি। এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য, মজবুত নির্বাচন করার জন্য, সবাইকে বোঝানোর জন্য। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, তাই পুলিশকে ঐতিহাসিক ভূমিকা পালনে চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। সবাই একমত হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি, সেই জন্মটা লাভ করবে। আগে একটা স্বপ্ন দেখেছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে, আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি। সেই নির্বাচনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি। দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাদের শহীদ আনাসের আত্মত্যাগের কথা স্মরণ রাখার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের নির্বাচনী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। বেশ কয়েকটি দল ইতিমধ্যে 300 আসনের প্রার্থী ঘোষণা করলেও নেতারা বলছেন বৃহত্তর স্বার্থে দেওয়া হবে সর্বোচ্চ ছাড়। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে গণভোট, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে আন্দোলন করছে জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। রাজধানীর রাজপথ ছাপিয়ে চলতি সপ্তাহে এই আন্দোলন এখন বিস্তৃত হয়েছে বিভাগীয় পর্যায়ে। 7 বিভাগে চলছে ধারাবাহিক সমাবেশ। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল আন্দোলনের শরিক এসব দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে সমন্বিতভাবে। সেই লক্ষ্যে ডিসেম্বরের মধ্যভাগেই শরিক দলগুলোর সমন্বিত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে, এমনই আভাস দিলেন দলগুলোর শীর্ষ নেতারা। ডিসেম্বরের প্রথম দিকে আমরা চেষ্টা করব সমঝোতার কাজটা সম্পন্ন করার। যেই আসনগুলো জোট থেকে তারা দাবি করবে বা আমরা দাবি করব, এগুলো কিন্তু মোটামুটি আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি। হয়তো 1 সপ্তাহের মধ্যেই আমরা পরস্পর বসে এই বিষয়গুলো
একটা পর্যায়ে নিয়ে আসব। আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্ধারণে দুটি বিষয় মাথায় রাখা হয়েছে বলে জানান নেতারা। দুটা বিষয় আর কি, একটা হলো সে একজন বড় দায়িত্বশীল বড় নেতা, আরেকটা হলো যার বেশি জনপ্রিয়তা ওই এলাকায় আছে। কে বেশি পপুলার, কে বেশি পরিচিত, কার জিতে আসার সম্ভাবনা, সিটটা এমন জায়গায় দিতে হবে সেটা যেন লস না হয়ে যায়, এই ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং হবে বলে নিজেদের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে আছে। সমঝোতার স্বার্থে যে কোনো আসন ছাড়তে প্রস্তুত সব দলই। আমাদের আমির সাহেব বলে দিয়েছেন যে আমরা প্রাথমিক সব বাছাই করে দিলাম, আপনাদের ময়দানে নেমে কাজ করেন, এটা একটা প্রাথমিক বাছাই, কিন্তু কেউ মনে করবেন না যে এই সিটটা আপনার, এটা আপনার না, এটা আমাদের জামাতের সিট। জামাত যখন আপনাকে ছাড়তে বলবে তখন আপনাকে ছাড়তে হবে। সেন্ট্রালে যে আমরা সিদ্ধান্তের জন্য বসবো, সেখানে যখন কোনো আসনের জন্য কোনো প্রার্থী নির্ধারণ হয়ে যাবে, বাকি যারা থাকবে তাদের কাজই হবে তাকে সমর্থন করা। তফসিল ঘোষণা এবং জাতীয় রাজনীতির বাস্তবতা বিবেচনায় প্রার্থী তালিকা ঘোষণার দিনক্ষণে সামান্য পরিবর্তন আসতে পারে বলেও জানান নেতারা। ডিক্লারেশন অফ শিডিউল তখন খুব তড়িৎ এই চূড়ান্তটা আশা করি হয়ে যাবে, সময় তো আর বেশি নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে ময়মনসিংহে চলছে 8 দলীয় বিভাগীয় সমাবেশ। এই মুহূর্তে সমাবেশ স্থলে নগরীর সার্কিট হাউস মাঠে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। যুগপৎ আন্দোলনে থাকা 8টি দলের আজকে বিভাগীয় সমাবেশ হচ্ছে ময়মনসিংহে। 4টি বিভাগ শেষে আজকে এই বিভাগীয় সমাবেশ ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে ময়মনসিংহ নগরের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে। এবং আজকে যে দাবিগুলো করা হচ্ছে, তৈরি গণহত্যা, পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বিভাগীয় সমাবেশ চলছে। এবং এই বিভাগীয় সমাবেশে কিন্তু সমাবেশ শুরুর আগেই কিন্তু নেতাকর্মী 8 দলের নেতাকর্মীরা কিন্তু এখানে তাদের দলীয় প্রতীক এবং দলীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন সহ কিন্তু নেতাকর্মীরা হাজির হয়েছে। এবং এই মুহূর্তে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু একে একে বক্তব্য শুরু করতে যাচ্ছেন। এবং যারা 8 দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এইমাত্র মঞ্চে এসেছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের যে 5 দফা দাবি আদায়ের দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা যে আন্দোলন শুরু করেছেন। এবং তারা বলছেন যে আর এই রাষ্ট্রীয় ক্ষমতা, আর কোনো ফেসিস্ট যাতে এই রাষ্ট্র ক্ষমতায় না আসীন হতে পারে, এই জন্য তারা ঐক্যবদ্ধভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবে। তো এই ছিল ময়মনসিংহ থেকে এই 8 দলের সমাবেশের সবশেষ খবরাখবর। সরাসরি ছিলাম ময়মনসিংহে। জুলাই আগস্ট হত্যা মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জয় ও পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ড লাইফ। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. জুলাই আগস্টের ছাত্র আন্দোলন চলাকালের কোনো এক সময়ের ফোনালাপ এটি। কারফিউ জারি নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। প্রসিকিউশনের তথ্য বলছে শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার এই 2 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে
তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে। কারফিউ চলা অবস্থায় এদেরকে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হয়েছে। 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। এদিন জয় ও পলকের বিরুদ্ধে 3টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগও আমলে নিয়েছেন। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 10 ডিসেম্বর। একটি ফরমাল চার্জে 2 জন অভিযুক্ত। একজন হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং ওনার পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয়, এবং আরেকজন হলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। এদিন জুলাই আগস্টের আন্দোলন চলাকালে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজনীতির মাঠে থাকা অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্নের ইতি টানলেন দেশের সর্বোচ্চ আদালত। সংবিধান ও জনগণের আকাঙ্ক্ষায় এ সরকার গঠিত হয়েছে। হাইকোর্টের এ রায়ের সঙ্গে একমত পোষণ করেছেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতি। খারিজ করে দেওয়া হয়েছে সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিল। শপথ গ্রহণ করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের আগে আপিল বিভাগের মতামত নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রিটকারী আইনজীবীর মূল যুক্তি, সুপ্রিম কোর্টের বিধি মেনে মতামত দেননি তৎকালীন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয় তারা আদৌ মতামত দিয়েছেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন রিটকারী। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত রায়ে বলেন, সংবিধান ও জনগণের আকাঙ্ক্ষায় এই সরকার গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে হাইকোর্টের রায়ের সঙ্গে একমত প্রকাশ করেন সব বিচারপতি। সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এইটা নিয়ে প্রশ্ন করার আর এইটার সাথে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না, এটা আমাদের সাবমিশন। আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। তারপরেও এই সরকারের বৈধতা আগামী সংসদকে দিতে হবে কিনা এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল সাফ জানান, এরার প্রয়োজন পড়বে না। আমার মনে হয় প্রয়োজন নাই। নেক্সট পার্লামেন্ট যেটা সিরিমোনিয়াল কিছু করলে করবে, কিন্তু এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আর কোথাও নাই। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। আইনজীবীরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকলো না। এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে জনাব মহসিন রশিদ যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন তার কোনো সারবত্তা থাকলো না। প্রকারান্তরে বর্তমান অন্তর্বর্তী সরকার যে পরিচালিত হচ্ছে জনগণের মতামতের ঐক্যমতের ভিত্তিতে, সেটাই প্রকারান্তরে স্থায়ী হলো কিংবা স্থাপিত হলো। সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, এই সরকারের গৃহীত সংস্কার প্রস্তাব, বিচার এবং নির্বাচন সংক্রান্ত সব কিছুই জনগণের ইচ্ছা এবং লিগ্যাল ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে হচ্ছে বলে ঘোষণা করলেন। ফলে রোডম্যাপ যাই দিচ্ছেন সরকার, এটি পরবর্তী পার্লামেন্টের যা দায়িত্ব বলছেন সেই দায়িত্ব পরবর্তী পার্লামেন্ট রোডম্যাপ অনুযায়ী পালন করবেন। এ রায়ের মধ্য দিয়ে চূড়ান্তভাবে রাজনীতির মাঠে থাকা অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্নের ইতি টানলেন দেশের সর্বোচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাবে কিনা এ বিষয়ে দ্বিধা বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া বন্ধের পক্ষে মত দিলেও রিটটি খারিজ করে দেন কনিষ্ঠ বিচারপতি। দুপুরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ বিভক্ত এ রায় দেন। আইনজীবীরা জানান, দ্বিধাবিভক্ত রায় হওয়ায় মামলাটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন। সেই বেঞ্চেই চূড়ান্ত নিষ্পত্তি হবে। গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। নিরাপত্তার হুমকি এবং অন্তর্বর্তী সরকারের চুক্তি করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন রিটকারীর আইনজীবীরা। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়া সমীচীন হবে না বলেও মনে করেন তারা। ইউনি জাজ, ডিসেন্টিং প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। এই জিনিসটা আনফেয়ার হবে যদি বর্তমান সরকার ক্যারি আউট করেন। আমরা চাই না বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোর্টটা বিদেশি হাতে চলে যায়। প্রকৃত অর্থে পাবলিক ইন্টারেস্টের স্বার্থেই করেছেন এবং সেখানে তার কোনো স্বার্থ নেই এবং তিনি তার পিছনে কেউ এটা ইন্ধন দিয়ে করাচ্ছে বা লাভবান হওয়ার জন্য করছে। পিটিশনের পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে বিষয়টা এরকম নয়। বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে চায় বিএনপি, এই জন্য কাতারের সহযোগিতা চেয়ে দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। এদিকে সরকারের অনুরোধে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন রিপোর্টার শাতিলা শারমিন, যাচ্ছি তার কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নোট ভার্বাল এখনো পর্যন্ত পাঠানো হয়েছে কাতার দূতাবাসে, অর্থাৎ কাতার অ্যাম্বুলেন্স, যে কাতার আমিরের যে রাজকীয় যে অ্যাম্বুলেন্স রয়েছে, যে এয়ারবাস, সেই এয়ারবাসটিতে আগেও বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতেই এবার যখন তার স্বাস্থ্যের অবস্থা আরও সংকটাপন্ন, তখন বিএনপির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল আসলে বেগম খালেদা জিয়াকে এই এয়ার অ্যাম্বুলেন্সে করে যাতে ইংল্যান্ডে নেওয়া যায় সেই অনুরোধ জানিয়ে। সেই অনুরোধের সাড়া দিয়েই কাতার দূতাবাস আসলে একটি চিঠি ফিরতি আসলে বিএনপিকে দিয়েছে যে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য এবং তারা আসলে অপেক্ষা করছে যখনই খালেদা জিয়ার চিকিৎসক যারা আছেন তারা যখন অনুমতি দিবেন, অর্থাৎ তারা যখন নির্দিষ্ট করে জানাবেন যে তার শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো প্রস্তুত রয়েছে, তখনই আসলে কাতার থেকে এই অ্যাম্বুলেন্সটি চলে আসবে। এর জন্য যে দাপ্তরিক প্রক্রিয়াগুলো, সেই দাপ্তরিক প্রক্রিয়ার মধ্যে কাতার বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়ে জানিয়েছে যে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যখনই আসলে জানানো হবে তাদেরকে, তারা এই ব্যবস্থাটি করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোট ভার্বাল দেওয়া হয়েছিল এই কাতার দূতাবাসে যে তারা যাতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়, সেই ব্যবস্থারই একটি পাল্টা জবাব কাতারের পক্ষ থেকে দেওয়া হয়েছে আজকে। এবং তার প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে আসলে কাতারকে এখন জানাতে হবে যে সেই কখন আসলে তারা চাচ্ছেন এই এয়ার অ্যাম্বুলেন্সটি নিয়ে আসার জন্য। সেই ক্ষেত্রে মাধ্যমটি হবে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এই হচ্ছে যে দাপ্তরিক যে প্রক্রিয়াগুলো সরকারিভাবে, সেই দাপ্তরিক প্রক্রিয়াগুলো অবস্থাটা এরকম। এবং এখন আসলে কাতার দূতাবাসের পক্ষ থেকে, অর্থাৎ ঢাকাস্থ যে কাতার দূতাবাস রয়েছে, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে যে কোনো সময় তাদেরকে বলা হলেই কাতার থেকে বা এয়ার অ্যাম্বুলেন্সটি আসার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময়ের অপেক্ষা এছাড়া সমস্ত প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে এবং দাপ্তরিক যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো আসলে সমস্ত সম্পন্ন হয়েছে। তো স্বাভাবিকভাবে
বলা যায় যে যখনই আসলে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসকরা রয়েছেন, আমরা জানি যে তার দেখভালের জন্য যেমন দেশি এবং বিদেশি যে চিকিৎসক দল কাজ করছেন, তারা যখন আসলে অনুমতিটি দিবেন এবং তারা যখন নির্দিষ্ট করে বলতে পারবেন যে এই এয়ারবাসটি আসলে কখন তারা চাচ্ছেন, তার আগ পর্যন্ত আসলে জানা যাচ্ছে না নির্দিষ্ট সময় যে বেগম খালেদা জিয়াকে কখন এই কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে। তো দাপ্তরিক জায়গা থেকে যদি বলতে হয়, আমরা জানি কয়েকদিন ধরেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে যে সঠিক তথ্য, সেই সঠিক তথ্যের সঙ্গে সঙ্গে পারপার্শ্বিকভাবে নানা ধরনের গুজব এবং নানা ধরনের আমরা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়তে দেখেছিলাম। কিন্তু যেটি আসলে মূল তথ্যের যে জায়গাটি, সেই জায়গাটিতে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে সেটা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার যে আশ্বাস দেওয়া হয়েছিল, যেটি প্রধান উপদেষ্টা বলেছিলেন, যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন এবং সরকারের অন্যান্য যে উপদেষ্টারা তারাও যখন বলেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকার আসলে সর্বোচ্চ চেষ্টা করছে, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে অতি দ্রুত যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলোর সম্পূর্ণগুলোই আসলে সম্পন্ন করা হয়েছে। শুধু অপেক্ষা কখন আসলে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে বিদেশে স্থানান্তরের জন্য প্রস্তুত, এই খবরটি, এই অবস্থাটি তৈরি হবে এবং তার চিকিৎসক দল যখন এটি নিশ্চিত করতে পারবেন, তখনই কিন্তু তিনি আসলে বিদেশে চলে যেতে পারবেন। অর্থাৎ সার্বিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জায়গাগুলো সমস্ত সম্পূর্ণ হয়েছে বলে আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ যে কাতার দূতাবাস সেটি নিশ্চিত করেছে। তো এই জায়গা থেকে যদি আগের কথা বলতে হয়, তাহলে হচ্ছে বলে রাখি যে কাতার অ্যাম্বুলেন্সে করে কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং সেটি কাতার আমিরের এক ধরনের বেগম খালেদা জিয়ার উপর যে সৌজন্যমূলক যে আচরণ, যে সম্মানজনক যে আচরণ, সম্মানার্থে যে কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানোর ব্যবস্থা পুনরায় করা হচ্ছে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে যে কোনো সময় নিয়ে যাওয়া হতে পারে, সেটা আসলে নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপরে। আর যে চিঠির যে ভাষা, সেই ভাষাগুলো যদি আমি একটু সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়া এই চিকিৎসা নিয়ে অর্থাৎ এই অ্যাম্বুলেন্সে করে যে তিনি অনেকটাই সুস্থ হয়ে দেশে ফিরতে পেরেছিলেন, আবারও কাতারের আমিরের কাছে এই অনুরোধটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে যাতে তাকে এই এয়ার অ্যাম্বুলেন্সে করে আবার বিদেশে নিয়ে যাওয়া হয় এবং সেই ডাকে আছে, সেই অনুরোধে সাড়া দিয়ে দেশটি আসলে তার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছে। বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়ার অর্থাৎ লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার সবশেষ যাতে এতক্ষণ সরাসরি ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। দুপুরের সময় আরও থাকছে। 10ম গ্রেড দাবিতে আজও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন। হাসপাতালে ব্যাহত পরীক্ষা নিরীক্ষা, ভোগান্তিতে পড়েন রোগীরা। লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে পাটগ্রামের শমশেরনগর সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, কয়েকজন বাংলাদেশি ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে মিলিত হয়ে গরু আনতে শূন্য রেখায় প্রবেশ করে। এ সময় ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া মারা যান। এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে বিআরটিসি ডিপোর 3টি বাস। নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে বলে দাবি ডিপো কর্তৃপক্ষের। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। সাইফুল্লাহ কামরুলে পাঠানো তথ্য, ছবি না রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত 2:30টার দিকে হঠাৎই আগুন লাগে বিআরটিসি ডিপোর 3টি বাসে। নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুন দেখতে পান ডিপো কর্মীরা। তবে মুহূর্তেই গুলবাহার ও মালতী নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচল করা 2টি সহ 3টি বাসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরই মধ্যে সম্পূর্ণ পুড়ে যায় 2টি বাস আর আংশিক পুড়ে যায় একটি। সহকর্মী করে নিয়ে সাইডের গাড়িগুলা সরানো সক্ষম হয়েছে, আর এই 2টা গাড়ি সরাতে পারি না। ফায়ার সার্ভিস আসছে, আসার পরে ফায়ার সার্ভিসগুলো
আইসা গাড়ি পানি দিয়ে গাড়ি নেবার সক্ষম হয়েছে। ডিপো কর্মকর্তার দাবি নাশকতার উদ্দেশ্যেই এ অগ্নিকাণ্ড। 21টা বাসের ভিতর অন্যান্য 19টা বাস সেফ সাইডে ছিল এবং 2টা বাসে আগুন ধরাতে তার সেই 2টা বাস রক্ষা করতে আমাদের সমস্যা হয়েছে, ব্যর্থ হয়েছে আমরা। এ বিষয়ে আমাদের নিরাপত্তারক্ষী এবং আমাদের ডিপুর লোকজন সবাই সচেতন ছিল। তদন্ত সাপেক্ষে কে বা কারা করছে এটা জানা যাবে। এটি নাশকতা কিনা তা তদন্তে কাজ করছে পুলিশ। সময় সংবাদ, নোয়াখালী। 10ম গ্রেডের দাবিতে আজও সারা দেশে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। জরুরি পরীক্ষা নিরীক্ষা করতে না পেরে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। সেবা বন্ধ রেখে রোগীদের জিম্মি না করার আহ্বান জানান তারা। হায়দার আলীর রিপোর্ট। চিকিৎসা সেবা বন্ধ রেখে ব্যানার হাতে আন্দোলনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি 10ম গ্রেড বাস্তবায়ন। বুধবারের মতো বৃহস্পতিবারও দেশের সব সরকারি হাসপাতালে কাজ বন্ধ রেখে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এ সময় বন্ধ থাকে ব্লাড ব্যাংক, এক্স-রে, সিটি স্ক্যানের মতো অতি জরুরি সেবা। সকল ডিপ্লোমাদারীকে 10ম গ্রেড দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে কেন দেওয়া হয়নি সেটা কর্তৃপক্ষের কাছে জবাব চাই। আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের এই 10ম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না। কঠোর হুঁশিয়ারি করে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হবে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। রোগীদের জিম্মি করে হাসপাতাল চত্বরে এমন আন্দোলনে ক্ষোভের মুখে পড়েন আন্দোলনকারীরা। সেবা চালু রাখার আহ্বান জানান ভোগান্তিতে থাকা রোগীরা। সকাল থেকে লাইন ধরে ডাক্তার দেখাইছি, এখন আমরা মেডিসিন নেব 12টার পর। কেন কষ্ট করবো আমরা? প্রেগন্যান্ট মহিলা 2 ঘন্টা ধরে বর্তমানে দাঁড়ায় রয়েছে, আরো তো 12টা পর্যন্ত টাইম দিছে। 12টা পর্যন্ত দাঁড়ায় থাকা কি একটা প্রেগন্যান্ট মহিলার পক্ষে সম্ভব নাকি? এখানে গেট আটকিয়ে আপনারা দাবি আদায় করবেন, সেটা আমাদের সাথে তো যায় না। 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে, ওনারা কি আন্দোলন শুরু করছে আমাদের ভোগান্তির মধ্যে রেখে। শিগগিরই দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আমরা চাই না সারা দেশে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আজ ভারতে আসছেন পুতিন। নয়াদিল্লি পৌঁছানোর আগেই সামরিক চুক্তি অনুমোদন মস্কোর। ব্যক্তি ইচ্ছায় আর কোনো পাওয়ার প্ল্যান্ট অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। শুধু তাই নয়, যেন তেনভাবে সড়ক যোগাযোগ সম্প্রসারণেরও বিপক্ষে সরকার। আর দেশের ভেঙে পড়া ব্যাংক খাতের সংকট কাটাতে 70,000 কোটি টাকা দরকার উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন এর অর্ধেক নেওয়া হবে আগামী বাজেট থেকে। একদিকে বছর জুড়ে গ্যাস বিদ্যুৎ সংকটে শিল্প প্রতিষ্ঠান, অন্যদিকে অনুমোদন দেওয়ার পরও মুখ থুবড়ে পড়ে আছে কোনো পাওয়ার প্ল্যান্ট। এমনই একটি 2018 সালে খালিশপুরে গড়ে তোলা রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। তবে যেন তেনভাবে আরও কোনো পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। একটা গ্যাস পাওয়ার প্ল্যান্ট করা আছে, গ্যাস এই জাতীয় যেটা বললাম যে একটা খামখেয়ালিপূর্ণ ব্যক্তির ইচ্ছায় আমি চাইছি ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট হতে হবে, আমি চাইছি ওখানে একটা রাস্তা হতে হবে, এটা থেকে বের হয়ে এসে আমরা যাতে একটা বিজ্ঞান ভিত্তিক একটা পরিকল্পনা ভিত্তিক যে একটা কিছুতে আমরা যেতে পারি, সেই জন্য এই কাজগুলো আমরা ভবিষ্যৎ সরকারের জন্য করে দিতে পারি। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জানান, শুধু জ্বালানি খাত নয়, সড়ক যোগাযোগেও সর্বোচ্চ যাচাই বাছাই ছাড়া প্রভাবিত হয়ে কোনো প্রকল্প নেবে না সরকার। পরিবহন চাপ কমাতে তাই নৌ ও রেলপথে মনোযোগ দেওয়ার তাগিদ তার। 200 কোটি টাকার এই জমি কিনলাম, ওখানে 80 কোটি টাকার জমি কিনলাম, ওই যে ভূমি যে অধিগ্রহণ হয়, এইভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে, আমি বলি যে সামনে তো কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাবে না। তো ওই জন্য ওই যে রাস্তা করলে হবে না, ওই জন্য যে রাস্তাটা কোথায় দরকার, ইন্টারভেনশনটা কোথায় দরকার। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, দেশে ব্যাংক খাতের যে সংকট তা দূর করতে লাগবে 70,000 কোটি টাকা। এই অর্থের অর্ধেক আগামী জাতীয় বাজেট থেকে নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা 5টা ব্যাংকের সমস্যা সমাধান করতে পারছি, আরো কতগুলো ব্যাংকের সমস্যা রয়ে গেছে। সবগুলো টাকা কি আমাদের আছে? না, আমাদের টাকা নাই। একটা ব্যাংকের এই যে 5টা ব্যাংকের করতে আমাদের 35,000 কোটি টাকা নেই। আমাকে আরো 35,000 কোটি টাকা নিতে হবে আগামী বছর বাজেট থেকে বা অন্য, তাহলে আমি বাকিগুলো সমস্যার সমাধান করতে পারবো। আমার দরকার প্রায় 70,000 কোটি টাকা। অর্থনৈতিক নানান চ্যালেঞ্জে যখন কোণঠাসা বাণিজ্যিক কার্যক্রম, কর্মসংস্থানের সুযোগ, তখন বর্তমানে 8% উপরে থাকা মূল্যস্ফীতি চলতি বছর শেষে 5% নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন গভর্নর। এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে, আমি আগে থেকেও বলছি সেটা, এবং এটা আমরা নিতে পারবো, আশাবাদী। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ,
ঢাকা। দেশের সামগ্রিক রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যদি খাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত না হয় তাহলে বস্ত্র খাতে সমৃদ্ধি আসবে না। এছাড়া বাণিজ্য মেলায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 লাখ পাটের ব্যাগ বিক্রি করার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। পাটকে নিয়ে অসত্য অনেক রঙিন স্বপ্ন দেখানো হয়েছে, যার কোনো বাস্তবতা নেই। এই রঙিন স্বপ্ন দেখানোটাই মানে যারা এই অযোগ্য অদক্ষ লোকজন যখন তাদের কর্ম মানে কাঙ্ক্ষিত কর্ম তারা দেখাতে পারেনি, তখন তারা অনেক ধরনের রঙিন অসত্য স্বপ্ন দেখিয়েছে। এই অসত্য স্বপ্নগুলো যেন আমরা না দেখি। সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ফেরত চেয়ে উল্টো ফরমাশ তামিলের কমিশন হতে যাচ্ছে বিটিআরসি। নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া নিয়ে এমন মন্তব্য খোদ সংস্থাটির চেয়ারম্যানের, যেখানে টেলিকম লাইসেন্স প্রদান ও বাতিলের ক্ষমতা এক মন্ত্রীর হাত থেকে চলে যাচ্ছে 5 মন্ত্রীর কাছে। আর সিদ্ধান্ত শুধু বাস্তবায়ন করবে বিটিআরসি। অংশীজনরা বলছেন, নতুন আইনের রাজনৈতিক হস্তক্ষেপ বাড়বে, আরও বাধাগ্রস্ত করবে বিনিয়োগ। শুভ খানের রিপোর্ট। 2001 সালে টেলিযোগাযোগ আইন হওয়ার পর যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। শুরুতে টেলিকম লাইসেন্স প্রদান কিংবা বাতিলের ক্ষমতা ছিল নিয়ন্ত্রক সংস্থার হাতেই। তবে 2010 সালে আইন সংশোধনের পর সেই ক্ষমতা যায় মন্ত্রণালয়ের কাছে। এরপর রাজনৈতিক কারণে টেলিকম খাতে অনেক লাইসেন্স দেওয়ার অভিযোগ ওঠে। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর হারানো স্বায়ত্তশাসন ফেরত চেয়ে গত 16 এপ্রিল ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেয় বিটিআরসি। গেল 4 নভেম্বর সংশোধিত আইনের খসড়া প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। বর্তমানে টেলিকম লাইসেন্স দেওয়া বা বাতিলের সিদ্ধান্ত দেন শুধু টেলিযোগাযোগ মন্ত্রী। তবে খসড়া অধ্যাদেশে এই কাজে প্রভাব খাটানোর সুযোগ পাবেন আরও 4 মন্ত্রী। বিটিআরসি শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। সিদ্ধান্ত মন্ত্রীদের, অথচ তার জন্য স্বচ্ছতা কমিটির কাছে জবাবদিহি করবে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, জবাবদিহির জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংসদীয় কমিটি যথেষ্ট। নিয়ন্ত্রণ সংস্থাকে যদি আমি বলি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা, তাকে যদি আমি নিয়ন্ত্রণের জন্য এই জিনিসটা তৈরি করি, এটা একটা হঠকারী সিদ্ধান্ত। এটা যদি বাস্তবায়িত হয়, একটা দুর্নীতির জন্য বিশাল একটা রাস্তা খুলে দেওয়া হবে। নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হলে টেলিকম খাতে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ আরও বাড়বে বলে মনে করেন এই প্রযুক্তি নীতিমালা পরামর্শক। একজন মন্ত্রী পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জায়গায় আপনি 5 জন মন্ত্রী পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যখন নিয়ে আসছেন, বিটিআরসির ক্ষমতায়ন তো হলোই না, বরং বিটিআরসি ক্ষমতায়নটা আরো অনিশ্চিত হয়ে গেল। বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করছে অংশীজনরা। যে কোনো ইনভেস্টরের জন্য এটা একটা বড় ধরনের কনসার্ন হবে যে আসলে আলটিমেট অ্যাপিলেট অথরিটিটা কোথায়, আলটিমেটলি আমি যে ইনভেস্টমেন্টটা করব আমার ইনভেস্টমেন্ট সিকিউরিটিটা কার হাতে। নতুন আইন উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে রাষ্ট্রপতির অধ্যাদেশে তা কার্যকর হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার 2 দিনের রাষ্ট্রীয় সফর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী পুতিনের সঙ্গে Su-57 যুদ্ধবিমান আর S-500 এর মতো অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি করতে পারেন মোদি। রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের তীব্র উত্তেজনা চলমান। এমনকি ভারতকে উচ্চ শুল্কের শাস্তিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এসব শাস্তির তোয়াক্কা না করেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজ দেশে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা সাদরে গ্রহণও করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের নয়াদিল্লি সফর ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 5 স্তরের বিশেষ নিরাপত্তা বলয়, ডজন খানেক স্নাইপার, ড্রোন নজরদারি আর এআই মনিটরিং সব মিলিয়ে নেওয়া হয়েছে ব্যতিক্রমী ব্যবস্থা। পুতিন দিল্লিতে পৌঁছানোর পরই পুরো নিরাপত্তা জোন সক্রিয় হবে। ড্রোন ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যবহার করে কন্ট্রোল রুম থেকে পুতিনের কনভয়ের উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পুতিন কিভাবে এই সফর করছেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে রোম স্ট্যাটিউটে ভারত অনুস্বাক্ষর না করায় আইসিসির সব বাধ্যবাধকতা দেশটির আদালত ও সরকারের ওপর প্রযোজ্য নয় বলে জানা গেছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লি রুশ SU-57 যুদ্ধবিমান ও S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ দেখাচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের চাপ বাড়লেও ভারত ঐতিহাসিক মস্কো নির্ভর প্রতিরক্ষা সমীকরণ ধরে রাখতে চাইছে। সফরটি উভয় দেশের প্রতিরক্ষা শিল্প সহযোগিতায় নতুন গতি আনবে বলে ধারণা তাদের। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফর নিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় নিবন্ধ লিখেছেন ইউরোপের 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দূত। নিবন্ধে ইউক্রেনে রুশ হামলাকে নির্বিচার আক্রমণ ও শান্তির প্রতি অনীহা হিসেবে অভিহিত করেছেন 3 দূত। পুতিনের সফরের ঠিক আগে এই ধরনের পদক্ষেপকে অস্বাভাবিক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ব্রাজিলের সঙ্গে ফুটবল ও ক্রিকেটের দক্ষতা বিনিময় করতে যাচ্ছে বাংলাদেশ। ব্রাজিলকে ক্রিকেটের কৌশল শেখাবে লাল সবুজ, অন্যদিকে তাদের কাছ থেকে ফুটবলের জ্ঞান নেবে বাংলাদেশ। পারস্পরিক এমন অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ে দুদেশের মধ্যে শীঘ্রই চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। ব্রাজিল ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত নাম। ফুটবল প্রেমী দর্শকদের কাছে ফুটবলের জাদু মানেই ব্রাজিল। রেকর্ড 5 বার বিশ্বকাপ জিতেছে দেশটি। একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে খেলেছে ব্রাজিল। বাংলাদেশেও রয়েছে দেশটির অগণিত সমর্থক। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলাকে ঘিরে বাংলাদেশে শুরু হয় উন্মাদনা। অন্যদিকে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও বিশ্বকাপ খেলার পাশাপাশি ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ দল বাংলাদেশ। বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। এ অবস্থায় দুই দেশ ফুটবল ও ক্রিকেট নিয়ে বিনিময় করতে যাচ্ছে পারস্পরিক দক্ষতা ও অভিজ্ঞতা। ব্রাজিলের কাছ থেকে বাংলাদেশ ফুটবলের দক্ষতা অর্জনের পাশাপাশি ব্রাজিলকে ক্রিকেটের নানা কৌশল শেখাবে লাল সবুজ। শিগগিরই এ বিষয়ে একটি চুক্তি সই হবে বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ব্রাজিল তো ফুটবলে চ্যাম্পিয়ন, নট অনলি ইন মেল ফুটবল বাট অলসো দে আর চ্যাম্পিয়ন ইন ফিমেল ফুটবল। আর আমরা তো ওয়ার্ল্ড লেভেলে খেলি ক্রিকেট, সো উই আর জাস্ট প্লেইং ন্যাশনাল। তো আমাদের প্রস্তাবটা হচ্ছে আমরা ব্রাজিলকে ক্রিকেটিং যত স্কিলস অ্যান্ড কোচিংস অ্যান্ড এটসেট্রা এইসব বিষয়ে আমরা হেল্প করব। ইন এক্সচেঞ্জ ব্রাজিল উইল হেল্প আস ইন ডেভেলপমেন্ট অফ আওয়ার ফুটবল স্ট্রাকচার অ্যান্ড কোচিং। ওই ধরনের একটা এগ্রিমেন্ট আমরা ফাইনালাইজ করতেছি। এটা দুই ধরনের জনপ্রিয় খেলার দক্ষতা বিনিময়ের মধ্য দিয়ে দুদেশ উপকৃত হবে বলে মনে করেন এই কূটনীতিক। আমাদের লক্ষ্য হচ্ছে কোচিং এবং টিইউটি, যেটাকে আমরা ট্রেনিং অফ দি ট্রেনার্স, সেই রকম পর্যায়ে হেল্প করা। আমরা শুধু ধরেন নেইমারকে নিয়ে গেলাম, একটু ডামাডোল হলো, সেটাতে আমি বিশ্বাস করি না। আমি চাই সত্যিকার অর্থে আমাদের ফুটবল স্ট্রাকচারটা ডেভেলপ হোক। দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও চুক্তি সইয়ের পর ঢাকা কিংবা ব্রাজিলে জাতীয় ও অনূর্ধ্ব 20 আয়োজনের মাধ্যমে ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। বিভিন্ন সেক্টরে, ট্রেড সেক্টরে, ফার্মাসি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চোট নিয়ে মাঠে নেমে হ্যাট্রিক করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলিয়ান সিরিয়ার ম্যাচে জুভেন্তুসকে 3-0 গোলে হারিয়েছে সান্তোস। কিছুদিন আগে বাঁ হাঁটুতে চোট পান নেইমার। চলতি মৌসুমে সান্তোসের হয়ে আর মাঠে নামারই কথা ছিল না এই তারকা ফুটবলারের। তবে দলকে অবনমন থেকে বাঁচাতে চোট নিয়ে খেলার সিদ্ধান্ত নেন 33 বছর বয়সী নেইমার। গেল 29 নভেম্বর ইনজুরি নিয়ে মাঠে নেমে স্পোর্টসের বিপক্ষেও একটি করে গোল ও অ্যাসিস্ট করেছিলেন তিনি। এদিন জুভেন্তুসের মাঠে নেমে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি সান্তোস, তবে দ্বিতীয়ার্ধে ঝলক দেখান নেইমার। 56, 65 ও 73 মিনিটে 3 গোল করে তুলে নেন হ্যাট্রিক। প্রায় 3 বছর 7 মাস পর আবারও হ্যাট্রিক করেন এই ফুটবলার। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবা জানিয়েছে এই ম্যাচেও ইনজুরি নিয়ে খেলেন নেইমার। হাঁটুর মেনিসকাসে চোট পাওয়ার প্রতিপক্ষমূলক বন্ধনে পড়ে নেমেছিলেন মাঠে। মৌসুমের শেষ ম্যাচে ক্রুজেইরোর বিপক্ষে হার এড়ালে সিরিয়াতে থাকা নিশ্চিত হবে সান্তোসের। অবশেষে জয় ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে 3-0 গোলে হারিয়েছে শাবি আলোনসোর দল।
এ জয় শীর্ষস্থানের লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে লস ব্ল্যাঙ্কোস। আর জোড়া গোলে শীর্ষ 5 লিগের সর্বোচ্চ গোল স্কোর এখন এমবাপে। অ্যাথলেটিক বিলবাওয়ের ঘরের মাঠে শুরুতেই ফরাসি তারকার গোলে লিড নেয় রিয়াল। শুরুর চাপ সামলে পাল্টা আক্রমণে ম্যাচে ফেরার চেষ্টা চালায় স্বাগতিকরা, তবে থিবো কর্তোয়ার প্রতিরোধ ভাঙতে ব্যর্থ হয় বিলবাও। বিরতিতে যাওয়ার আগে এমবাপের পাশ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করে মাদ্রিদিস্তারা। বিরতির পর ব্যবধান কমাতে আক্রমণে যায় স্বাগতিকরা, তবে বিলবাও জালের দেখা না পেলেও 59 মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান আরও বাড়িয়ে দেন বিশ্বকাপ জয়ী তারকা। এ জয় 36 পয়েন্ট নিয়ে 2-এ রিয়াল মাদ্রিদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থানে এভারকেয়ার হাসপাতালে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ওনাদের কাছে দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যাতে যারা ওনার জন্য দেশে বিদেশে সুস্থতার জন্য যার যার ধর্মমত চেষ্টা করে যাচ্ছেন। সেই সাথে এভারকেয়ার হসপিটাল, তার চিকিৎসক, নার্স, কর্মকর্তা সহ আপনারা এবং দেশের লক্ষ কোটি জনতা, যারা বিএনপি এবং বিএনপির বাইরের সকল পর্যায়ের নেতা কর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন। সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই। আজকে গতকালকে এবং গত রাত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর AQM মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক, প্রফেসর ডক্টর জাফর ইকবাল, প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে এবং প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডক্টর শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর গলস্টোন, প্রফেসর পেট্রিক কেনেডি, প্রফেসর জেনিফার ক্রস, দে আর অল ফ্রম UK এবং USA থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান লুলু, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, প্রফেসর ক্রিস্টোস জর্জিয়াডিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অফ চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষের যে আকুতি, সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও বলতে চাই, আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়াই ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে এবং আপনাদেরকে মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান,
ওনার পরিবারের সদস্য ডক্টর জুবাইদা রহমান এবং জাইমা রহমান, ওনার কন্যা, ওনার ছোট ছেলের মিসেস সৈয়দা শামিলা রহমান এবং তাদের 2 কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান, ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সহ ম্যাডামের ছোট বোন এবং তাদের অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবার সহযোগিতা চাই। সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি, কাতার এমবেসি, সৌদি এমবেসি, ইউকে এমবেসি, পাকিস্তান এমবেসি, ভারতীয় এমবেসি আমাদেরকে যে ধরনের ইভেন রাশিয়ান এমবেসি সহ সবাই যে ধরনের সহযোগিতা করছেন সেজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন, এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আমরা আপনাদেরকে আগেও বলেছি, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপোষহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি তার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়াকে চিকিৎসাজনিত কারণে আজ রাতে কিংবা কাল নিয়ে যাওয়া হবে লন্ডনে। বিস্তারিত জানতে এখন সরাসরি ছিলাম ব্রিফিংয়ে। এই ছিল দুপুরের সময়। এরপর বিকাল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন অর্জিতা শেহজেন। ধন্যবাদ কাজল। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।